ফয়সাল সাহেবের কি স্টেজে ওঠা উচিত হয়েছে? ছাত্ররা মাহফিলে বিশৃঙ্খলা করার সাহস পেল কোথায়? ছাত্ররা মুরব্বীদেরকে অপমান এবং তাদের কথা অমান্য করার দুঃসাহস পেল কোথায়? কারা দিয়েছে তাদের এই সাহস? কথা বলবো বিস্তারিত। এবং গতকালকের মাহফিলে যা ঘটেছে নিজের চোখে যতটুকু দেখেছি ততটুকু আলোচনা করার চেষ্টা করব। মেহরবানি করে ভিডিওটি শেয়ার করে দিবেন। আর 2-1 মিনিট কথা শুনে কে মন্তব্য করবেন না, এটা আপনাদের কাছে অনুরোধ। যদি মন্তব্য করতে মনে চায় অবশ্যই পুরাটা শুনে তারপরে মন্তব্য করবেন। গতকালকে ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া মোহাম্মদপুরের 2 দিন ব্যাপী মাহফিলের দ্বিতীয় দিন ছিল গতকালকে। তো প্রথম দিন মাওলানা ফয়সাল সাহেবের সাথে মোহাম্মদী মাদ্রাসার কি হয়েছে না হয়েছে সেটা আমাদের এত বেশি জানা ছিল না। গতকালকে যেটা ঘটেছে সেটা হলো মাওলানা ফয়সাল সাহেব স্টেজে ওঠার চেষ্টা করলেন এবং শুরুতেই তাকে সেখানে বাধা প্রদান করে। আমরা বাইরে ছিলাম, তো পাশেই ছিলাম, দেখলাম যে তাকে আটকানো হয়েছে, ছাত্ররা আটকিয়েছে এবং বলেছে যে ফয়সাল সাহেবের স্টেজে ওঠা নিষেধ। তারপরে অনেক ছাত্ররা দেখলাম বলল, বিশেষ করে মাওলানা ইলিয়াস, সে এক জায়গায় ইমাম খতিব আছে, হুজুরের ছাত্র হয়তোবা, বলল যে হুজুর তো এই এই হলো হুজুর ইত্তেফাকের একজন লোক এবং কালাম সাহেবের ছেলে, মোহাম্মদিয়া মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল ছিল। তো যাই হোক, হুজুরের পরিচয় দেওয়ার পরে হয়তো ছাত্ররা তাকে চিনতে পারে নাই, যতটুকু আমরা বুঝতে পেরেছি। তারপরে ওনাকে উঠতে দেওয়া হয়। আচ্ছা, যাই হোক, এখন উঠে যখন বসলেন, বসার কিছুক্ষণ পরেই স্টেজের বাম দিক থেকে বিকট বিকট আওয়াজ আসতেছিল। ওই সময়টাই মাওলানা সাখাওয়াত হোসেন রাজি সাহেব আলোচনা অবস্থায় ছিলেন। মাওলানা সাখাওয়াত হোসেন রাজি উনি 1 ঘন্টা 15 মিনিট উনি স্টেজে থাকেন, চেয়ারে বসে থাকেন এবং আলোচনা করেন। তার মধ্যে 20 মিনিট বা 20 মিনিটের বেশিও হবে উনি ওদিকেই শুধু সময় দিয়েছেন। 20টা মিনিট নষ্ট হয়েছে গতকালকে বিশৃঙ্খলা করার জন্য মাওলানা সাখাওয়াত হোসেন রাজির। সে কয়েকবার বলার পরেও তারা এরকম বিশৃঙ্খলা করতেছিল এবং বারবার শুধু ওখান থেকে তারা বিভিন্ন ধরনের আওয়াজ ওঠাচ্ছিল। একটা পর্যায়ে মাওলানা মাহফুজুল হক সাহেব উনি আসলেন, উনি ওই সময়টায় ছিলেন না, এই আলোচনার কিছুক্ষণ পরে উনি আসলেন। আসার পরে জিজ্ঞাসা করলেন যে কি হয়েছে, বললো যে ওদিক থেকে ওরা আওয়াজ ওঠাচ্ছে, ফয়সাল বয়কট, ফয়সাল বয়কট, এই আওয়াজ। তো মাওলানা মাহফুজুল হক সাহেব একজনকে ডাকলেন। ডাকার পরে স্টেজের ওই সিঁড়ির মাথায় ওনার ওই ছেলেটাকে ডেকে, সম্ভবত সেও ছাত্র, ডেকে বললেন যে তোমাদের এত বড় সাহস কে দিয়েছে, এই মুহূর্তে এটা বন্ধ করো এবং কোনো আওয়াজ যেন সেখানে না হয়, মাহফিলকে নষ্ট করার সাহস তোমাদেরকে কে দিয়েছে, ইত্তেফাকের মাহফিল নষ্ট করার সাহস তোমাদের কে দিয়েছে, এখানে বিশৃঙ্খলা করার মতো সাহস দুঃসাহস তোমরা কোথায় পেয়েছো, এরকম কথা বললেন। এরপরে বললো যে হুজুর এটা আমরা করি না, ছাত্ররা করছে। সেও ছাত্র ছিল, বললো যে আমি করি নাই, অন্যরা করছে। কিন্তু ওই ছেলেটাই ওখানে গিয়ে দেখলাম যে আবার সে নিজের চোখে দেখেছে, সে আবার মানে সবাইকে উদ্বুদ্ধ করছে যে আমাদেরকে থেমে থাকলে হবে না, আমাদেরকে এখানেই ফয়সালা নিতে হবে। মাহফুজুল হক সাহেব ওই সময় বলেছে যে আর একটা যেন আওয়াজ না হয়, যদি আওয়াজ হয় তাহলে তোমাদেরকে কারাই করছে এটা কিন্তু আমি দেখে নিব, পরিণতি খুব খারাপ হবে। এই কথাটা উনি নিজের মুখে বলেছেন, যদি এরকম করো পাল্টা তাহলে তোমাদের পরিণতি খুব খারাপ হবে, এই কথাটাই বলেছেন। এরপরে কিছুক্ষণ স্বাভাবিক, এদিক দিয়ে সাখাওয়াত হোসেন রাজি সাহেব মোটামুটি এখানে তার 7-8 মিনিট শেষ হয়ে গেছে এই প্রথমবারের সময়। এরপর আবার উনি ওই প্রথম আলোচনাটা যেটা বলতে চেয়েছিলেন ওইটা মাঝখানে একদম করে ফেললেন। এরপরে 7-8 মিনিট পরে আবার উনি গুছিয়ে তারপর আবার ওই আলোচনা শুরু করলেন।
আবার কিছুক্ষণ যাওয়ার পরে ওখান থেকে আওয়াজ আসতেছে, ফয়সাল বয়কট, ফয়সাল বয়কট, ইত্তেফার মাহফিলে ফয়সাল বয়কট আওয়াজ আসতেছে। ওই সময় মাওলানা মাহফুজুল হক সাহেব উনি আবার গেলেন। উনি তখন আর সিঁড়ির মধ্যে নাই, স্টেজের সিঁড়ির মধ্যে নয়, তখন উনি নেমে সামনে গেলেন। তখন যখন হুজুর যাচ্ছিলেন, তারা সামনে মানে পিছনের দিকে চলে যাচ্ছে, আবার গোরান দিয়ে আইসে আবার ফয়সাল বয়কট, ফয়সাল বয়কট। হুজুর যখন রেগে গেলেন, এত বড় সাহস, বেয়াদব, মাদ্রাসায় তোমাদেরকে বেয়াদবি শিক্ষা দেয়, এত বড় বেয়াদবকে আমি প্রত্যেকটা বেয়াদবকে দেখে দিব। উনি যখন রেগে গেলেন, ওখানে মাওলানা আনসারুল হক সাহেব ছিলেন এবং আরো উস্তাদরা ছিলেন, আমিও সেখানে ছিলাম। এতবার বোঝানোর পরেও যে মাহফিলটা সুষ্ঠুভাবে হোক, সুন্দরভাবে হোক, এরপরে তোমরা এটা মুরব্বীরা আছে, ব্যাপকের মুরব্বীরা আছে, মাদ্রাসার উস্তাদরা আছে, সবাইকে নিয়ে এটা সুন্দর পরামর্শ তোমাদেরকে দেওয়া হবে এবং সুন্দর সলিউশন দেওয়া হবে, তোমাদের দাবি মেনে নেওয়া হবে। এই কথা বলার পরেও তারা ওখান থেকে বলতেছিল, তখন আর ফয়সাল বয়কট এটা আওয়াজ কম, তখন তারা বলতেছিল যে ইত্তেফাকের মধ্যে দালাল ঢুকে গেছে, ফয়সাল সবাইকে টাকা খাওয়াইছে, সবার থেকে ফয়সাল থেকে সবাই টাকা নিয়েছে, সবাই দালালি করা শুরু করে দিয়েছে। এই যে কথাগুলো, এগুলো অনেকে এখন অস্বীকার করছে। মাহফুজুল হক সাহেবকে কিছু কথা বলেছে যেগুলো আমি ভিডিওতে বলতে চাচ্ছি না এবং বলবোও না, কারণ এই কথাগুলো বললে হুজুরের, আমরা ছাত্র, এটা হুজুরের ছাত্র হয়ে এটা আমরা বলতে পারি না। কিন্তু যারা বলেছে তারা তো মাদ্রাসার ছাত্র, তাদেরকে এই শিক্ষাগুলো কারা দিয়েছে? আজকে সন্তান যদি চুরি করে, সন্তান যদি ডাকাতি করে, চোর হয়, বাটপার হয়, চিটার হয়, মদখোর হয়, গাঞ্জাখোর হয়, তখন বদনামটা সন্তানের থেকে বাবাদের বেশি হয়। মাদ্রাসার এই ছাত্রগুলো তো মাদ্রাসার ছাত্র, এরা এই দুঃসাহস, একজন ব্যাপকের মহাসচিব, একজন মুরব্বী শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিসকে এভাবে কথা বলা, চোখের উপরে চোখ রেখে কথা বলা, এই সাহস তারা কোথায় পেল? এই সাহস তাদেরকে কে দিয়েছে? এই শিক্ষা তারা কোথায় পেল? এটা হলো প্রথম কথা। মাহফুজুল হক সাহেব এক সময় উনি রেগে গিয়ে বলতেছেন, ওদের প্রত্যেকটাকে আমি পুলিশে ধরাই দিব, প্রত্যেকটাকে আমি পুলিশে ধরাবো। এই সাহস কোথায় পাইলি? এরপরে আমরা হুজুরা সবাই মিলে, ওই মোহাম্মদ দিয়ার কিছু হুজুর ছিলেন, তারপরে আনসারুল সাহেব ছিলেন, আরো কয়েকজন হুজুর ছিলেন, এবং রাহমানি কিছু ছাত্র ভাইয়েরা ছিল, লালমাটিয়ার কিছু ছাত্র ভাইয়েরা ছিল, সবাই মিলে ওদেরকে আমরা থামানোর চেষ্টা করি। ওরা কিছুক্ষণ থামে, আবার শুরু করে। মাহফুজুল হক সাহেব এক সময় মানে পরে ওদেরকে আমরা বললাম যে হুজুর আপনি স্টেজে যান, ওরা আর করবে না, ওদেরকে আমরা থামাচ্ছি। এরপরেও তারা আবার শুরু করে, একে একে 3 বার তারা এরকম বিশৃঙ্খলা করার চেষ্টা করে এবং করে। এখন কথা হলো, ইত্তেফাকের মাহফিলটা কি শুধু একটা মাদ্রাসা কেন্দ্রিক? দেখে একটা মাদ্রাসা কেন্দ্রিক, আর এটা কি একটা মাদ্রাসার প্রবলেম, সমস্যার সমাধান করার জায়গা? এটা তো 7টা মাদ্রাসার হক রয়েছে, অধিকার রয়েছে। একটা মাদ্রাসা তো 7টার একটা অংশ। তাহলে একটা মাদ্রাসার লোক বা ছাত্ররা বা যারাই আছে, তারা কিভাবে এই সমন্বিত একটা মাহফিলকে নষ্ট করার চেষ্টা করে এবং এই সাহস তারা কোথায় পায়? আজকে এক মাদ্রাসার ছাত্ররা এই মাহফিলকে নষ্ট করা, বিশৃঙ্খলা করা এবং অন্যদিকে ডাইভার্ট করার চেষ্টা যারা করেছে, তারা তো অন্য অন্য মাদ্রাসার ছাত্র এবং অন্যদেরকে শিক্ষা দিয়েছে, এবং এখান থেকে তারা একটা মেসেজ তাদেরকে দিয়েছে, সেটা হলো অভ্যন্তরীণ মাদ্রাসা, অভ্যন্তরীণ কোনো বিষয়, এটা যদি সমস্যা সমাধান না হয়, তখন আমরা ইত্তেফাকের সমাধান করব। ওই যে
2024 সালে করেছে, ওভাবে আমরা করব। এই যে একটা মেসেজ তারা এখান থেকে দিয়েছে, এই সাহস তারা কোথায় পেল? আজকে তাদের অভ্যন্তরীণ সমস্যা থাকতেই পারে, এটা ব্যাপকের মুরব্বীরা আছেন, মাদ্রাসার মুরব্বীরা আছে, উস্তাদরা আছেন, এটা বসে সমাধান হবে। ফয়সাল সাহেবকে নিয়ে অনেক কথাবার্তা, আলোচনা সমালোচনা আছে, সেটা তো সমাধান করেছে মুরব্বীরা। ফয়সাল সাহেবকে, কালাম সাহেবকে মাদ্রাসা থেকে বের করে দিয়েছে না? তাহলে মাদ্রাসার যেটা তোমাদের বিচার ছিল বা আপনাদের ছিল সেটা হয়েছে, এখন এটা ইত্তেফাক। আজকে ইত্তেফাক থেকে তোমরা তাকে স্টেজ থেকে নামায় দিলা। নামানোর পরে আরেক ঘটনা, এটা বলতেছি তার আগে একটু বলে নেই। আজকে স্টেজ থেকে তোমরা নামায় দিলা, ইত্তেফাকের এটা ইত্তেফাক, এটা শুধু একক কোনো মাদ্রাসা না। তাহলে খেলাফত মজলিসের উনি একজন দায়িত্বশীল। 2 দিন পরে তো তোমরাই বলবা খেলাফত মজলিস থেকে তাকে বহিষ্কার করা হোক, অথবা অন্য কোনো একটা সংগঠনের সেই দায়িত্বশীল, তখন তো তোমরাই বলবা তাকে অন্য সংগঠনে রাখা যাবে না। এটা কি তোমাদের মাদ্রাসার সমস্যা নাকি তোমাদের সমষ্টিগত সমস্যা? আগে এটা স্পষ্ট করতে হবে। ইত্তেফাকটা শুধুমাত্র একটা মাদ্রাসার না, বাংলাদেশ খেলাফত মজলিস শুধু একজন ব্যক্তির না বা একটা প্রতিষ্ঠানের না, সবার প্রতিষ্ঠান, সব মানুষের অধিকার। সব জায়গাতেই তুমি তাকে বাদ করে দিবা? এখন আসেন, ফয়সাল সাহেব স্টেজে না আসলে কি হতো না? ফয়সাল সাহেব যদি এই বিষয়গুলো জেনেই থাকতেন তাহলে উনি স্টেজে না আসতেন। উনি স্টেজে না আসতেন, সমস্যা তো ছিল না আহামরি। উনি যদি এটা জেনে বুঝে এসে থাকেন তাহলে এটা ওনার জন্য ঠিক হয়নি। যদি উনি বুঝতেন বা জানতেন যে এখানে গেলে জায়জামাল হবে, আমরা তো এই বিষয়গুলো আমাদের মাথায় ছিল না। ওনার মাথায় যদি, যেহেতু উনি এটার উনি নিজে এটার মানে ওই ব্যক্তি, যেহেতু উনি নিজেই, ওনাকে নিয়ে যেহেতু এই ঘটনা, উনি যদি এই জিনিসটা জেনে থাকতেন যে এখানে গেলে হয়তো ছাত্ররা বিশৃঙ্খলা করতে পারে, তাহলে এখানে আসাটা আমার মনে হয় ওনার উচিত হয় নাই। আর যেহেতু উনি চলেই আসছেন, তখন ছাত্ররা কেন, কিভাবে, কোন সাহসে, কাদের ইঙ্গিতে, কাদের পরামর্শে এরকম বিশৃঙ্খলা করেছে? তাদেরকে বিন্দু পরিমাণে স্মৃতিবোধ নাই যে একজন আলেম উপরে উঠেছে, তাকে যেহেতু উঠে গেছে, না উঠতো একটা বিষয় ছিল, উঠে গেছে, তাকে যাক এখান থেকে মাহফিল শেষ হোক, বা মাহফিল শেষ হওয়ার পরে আমরা সবাই মিলে মাহফুজুল হক সাহেব সহ মুরব্বীরা আছেন তাদের কাছে আমরা আবেদন নিয়ে যাব বা আর্জি নিয়ে যাব, কেন উঠেছে এটার জবাব আমরা তাদের কাছ থেকে নিব। এটাও তো করতে পারত, সেটাও করে নাই। তারা এমনভাবে বিশৃঙ্খলা করেছে যেটা ইত্তেফাকের ইতিহাসে মানে একদম শোচনীয়, এবং এটা কোনো এটা এরকম কোনো দৃষ্টান্ত আমরা কোনো সময় কামনা করি নাই, কোনো সময় আশা করি নাই একজন ছাত্রের কাছ থেকে এরকম একটা বিষয়। সেই বিশৃঙ্খলার মধ্যে আমাদের মাওলানা জালাল সাহেবের ছোট সাহেবজাদা, তার মোবাইলটি হয়তো বাসার থেকে নিয়েছিল ভিডিও করার জন্য, সেই মোবাইলটি হারিয়ে ফেলেছে। ছাত্ররা ঝাঁঝামেলার মধ্যে কে পকেট থেকে নিয়ে গেছে, না পকেট থেকে পড়ে গেছে, মোবাইলটি চুরি হয়ে গেছে। আমার এখানে চাপ লেগেছে। হ্যাঁ, তো এই প্রবলেমগুলো তো এই পিছনে কারা আছে, পিছনে কাদের ইঙ্গিত আছে, কারা এগুলো সাহস দিয়েছে? আচ্ছা, মাদ্রাসার ছাত্র, আমরা যখন মাদ্রাসায় পড়েছি, বাইতুল ফালা যখন পড়েছি, মোবাইল ব্যবহার করা আমাদের জন্য সম্পূর্ণ রকম হারাম ছিল। মেশকাতের বছর একটা বাটন ফোন নিয়েছি, সেটা আবার 2 বার ধরা খাইছি, আমার মনে আছে। আর আজকের মাদ্রাসার যারা গতকালকে মাহফিলের মধ্যে বিশৃঙ্খলা করেছে, যারা মাহফিলটাকে অন্যদিকে ডাইভার্ট করার চেষ্টা করেছে, ইত্তেফাক একটা সকলের মাহফিল, সকলের
পরিশ্রম, সকলের শ্রম, টাকা পয়সা সব কিছু দিয়ে এটা বাস্তবায়ন করা হয়। এই মাহফিলটা সবার অধিকার। এই মাহফিলকে যখন একটা গোষ্ঠী অন্যদিকে ডাইভার্ট করতে চেষ্টা করেছে, তখন আমরা দেখেছি ওই ছাত্রগুলো তারা তাদের ব্যবহার এত মানে জঘন্য ছিল, যেটা আমরা কোনো সময় কামনা করি নাই। একজন কওমি মাদ্রাসার ছাত্রীর এরকম ব্যবহার হতে পারে না। প্রত্যেকে আবার এমন ভাবে কথাবার্তা বলে, তাদের মুখের মধ্যে কোনো লাগাম ছিল না। আমি বারবার বলতেছিলাম যে ভাই, এটা আপনাদের মাহফিলটার পরেও এই বিষয়গুলো আপনারা সমাধান করতে পারবেন, মেহরবানি করে এটা এখন বন্ধ করেন। মাওলানা আনসার সাহেব বারবার চিল্লা বলতেছিলেন। মাহফুজ সাহেব এত মানে রাগ আমি খুব কম দেখেছি ওনার, গতকালকে যে রাগটা উনি দেখিয়েছেন, এরপরেও তারা শান্ত হয় নাই। প্রত্যেকটা ছাত্র যারাই করেছে এটা আমরা আপনাদের কাছ থেকে আশা করি নেই। মাওলানা ফয়সাল সাহেব কেমন কিরকম, মাওলানা কালাম সাহেব কেমন কিরকম, এটা অভ্যন্তরীণ বিষয়। এটা আপনারা কেন বাইরে নিয়ে আসছেন? এখানে শুধু মাদ্রাসার ছাত্র আর উস্তাদরা ছিল না তো ভাই, এখানে সব ধরনের মানুষ ছিল, সব ধরনের মানুষ ছিল। আজকে তারা কি ধারণা করছে আমাদের উপরে। আর মাদ্রাসার ছাত্র যারা দেখলাম প্রত্যেকের হাতে মোবাইল ছিল। কেন ভাই? আপনাদেরকে মা বাপ নাই? আমাদের উস্তাদরা তো কঠিন হুঁশিয়ারি এবং কঠিনভাবে এটাই ছিল। আপনাদের উস্তাদরা কি না করে না? আমরা তো অনেক সময় দেখি, ফেসবুকে ঢুকলে দেখা যায় যারা করেছে তারা প্রত্যেকেই ছাত্র, বা অনেকেই অধিকাংশই ছাত্র। বর্তমান প্রত্যেকের হাতে হাতে টাচফোন। এই টাচফোন গুলাও হয়তো একটা মহল তাদেরকে নিজের টাকা দিয়ে হোক বা নিজেরা কিনে হোক, হয়তো একক কোনো লোক হোক, তারা দিয়েছে, যা তোমরা মোবাইল চালাও, সবাই চালাও, আর সবাই ফেসবুকের মধ্যে অ্যাক্টিভ থাকবা। ফয়সালকে নিয়ে যা পারো লিখবা, কালাম সাহেবকে নিয়ে যা পারো লিখবা, এটা তোমরা সবাই মিলে অ্যাক্টিভ থাকবা। এটা আপনাদের অভ্যন্তরীণ বিষয়। এটা আমি এটাতে নাক গলাইতে আসলাম না, এটাতে আমি কিছু বললাম না। কিন্তু ইত্তেফাকের মাহফিলে এটা করাটা আপনাদের জন্য কোনোভাবেই সমীচীন হয় নাই, কোনোভাবেই সমীচীন হয় নাই। এটা মেনেই নেওয়া যায় না। ফয়সাল সাহেব ওজন বের হয়ে গেল, এরপরে আপনার পিছন থেকে গিয়ে আপনারা তাকে মানে আক্রমণ করার চেষ্টা করলেন, চেষ্টা করেছেন আক্রমণ করার, এবং অনেকে হয়তো সফল হয়েছেন কিনা। এরপরে ওখানে আমাদের বাইদুল্লাহ মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হাফেজ মাওলানা তালহা সাহেবের যে বড় জামাতা ছিলেন মাওলানা সোহেল সাহেব, উনি সহ আরো অনেকেই, রাহমানিয়ার কিছু ছাত্র সহ ফয়সাল সাহেবকে তারা সেভ করেছে আপনাদের কাছ থেকে। কেন? আপনারা কি সন্ত্রাস? তারা সে যখন বের হয়ে গেছে, এরপরও আপনাদের কেন সেখানে আক্রমণ করতে হবে? এই এখন অনেকেই বলতেছে যে আমরা, আচ্ছা দেখেন, এই যে ফেসবুকের কথা বললাম, মোবাইলের কথা বললাম, এই কথাটা আমি বলতাম না, কেন বললাম একটু দেখেন। আমি ফেসবুকে একটা পোস্ট করেছি, সেই পোস্টে ছাত্ররা কমেন্ট করেছে। দেখেন, একজন বলেছে যে মাওলানা জালাল সাহেবকেও ধরার দরকার ছিল, মাওলানা জালাল সাহেবকেও ধরার দরকার ছিল, এবং বলেছে সবার মুখোশ খুলে গেছে। মানে এটা ইত্তেফাকের মুরব্বী যারা আছে তাদেরকে বলেছেন, তলে তলে রিক্সা চালাই, আমরা বললে হরতাল। হে বৎস, তোমরা ভয় পেও না, আমার ভয় পেও না, সামনে চলো, অনেক কাজ বাকি। ভাই যেই থাকুক না কেন, দালালদের কোনো জায়গা নাই, আমরা তাদেরকে রুখে দেব। বুঝেছি মাহফিলে কেউ কিছু খাওয়াচ্ছে না তো। আচ্ছা, আজকের ইত্তেফাকের মাহফিল থেকে কিছুটা হলেও বুঝলাম তাদেরকে দালালি স্পর্শ করেছে। এই কথাগুলো কাদেরকে বলেছে? এই কথাগুলো মুরব্বীদেরকে বলেছে, ইত্তেফাকের
দায়িত্বশীলদেরকে বলেছে মাওলানা ফয়সাল টাকা খাওয়াইছে, এই জন্য তাকে স্টেজ থেকে বের করে দেয় না। ইত্তেফাকের বিষয়ে তোমরা কেন নাক গলাতে আসবে? এখানে তো আরো, তোমরা শুধু যদি আসো তাহলে আরো অনেক মাদ্রাসার ছাত্ররা আসবে। এই ঘটনা যখন মাহফুজ সাহেবের সাথে ঘটে, স্টেজ থেকে বের হয়ে সিঁড়ির দিকে, তখন রাহমানিয়া অনেক ছাত্র, লালমাটি অনেক ছাত্ররা আমাকে বলেছে, ভাই অ্যাকশন নিয়ে ওদেরকে বাইর করে দিই। আমি বলছি দরকার নাই, এখানে ফেতনা হবে, ওরা এমনি ঠান্ডা হয়ে যাবে। এরপর যদি না হয় তাহলে মুরব্বীরা দেখবে। 3 বার করার পরের ঘটনা। এখন আসেন দ্বিতীয় মেসেজে। এরপরে এত কিছু হওয়ার পরেও তারা মানে ফেসবুকের মধ্যে কিভাবে তারা লেখালেখি করে, তারা বলতেছে যে আমরা কোনো অন্যায় করি নাই, অন্যায় তারা করে নাই, অন্যায় করেছে ইত্তেফাকের মুরব্বীরা এখানে স্টেজ করে মাহফিল দিয়ে তারা অন্যায় করেছে, ছাত্ররা অন্যায় করে নাই। দেখেন কি লিখছে, একজন লিখছে পোলাপান গুলো একটু বেশি করে ফেলেছে। হ্যাঁ আচ্ছা, পরে লিখছে ওই যে সাথে মাওলানা জালাল সাহেবকেও ধরার দরকার ছিল। কেন বলছে কথাটা? এবং আমাদের একজন ভাই হুসাইন আহমদ তালুকদার সে বলছে জালাল সাহেব কেন, বা জালাল সাহেবের দোষ কি ছিল, এটা রিপিট করেছে। এখন জালাল সাহেবকে ধরা দরকার ছিল কেন বলছে কথাটা? গতকালকে, আগের কালকে অর্থাৎ প্রথম দিন ইত্তেফাকের মাহফিলে মাওলানা জালাল সাহেবের সাথে পিছনে বা সামনের সাথে মাওলানা ফয়সাল সাহেব বসেছিল। ওই জিনিসটা তারা দেখেছে, এজন্য মনে করেছে জালাল সাহেব হয়তো ফয়সাল সাহেবের পক্ষে আছে, এই জন্য বলেছে যে জালাল সাহেবকে ধরা ছিল এবং এই মাওলানা ফয়সাল থেকে সবাই টাকা খাইছে, এ কথা তারা বলেছে। তো এই সাহসগুলা তারা কোথায় পায়? এই সাহসগুলো তারা পেল কোথায়? কারা দিয়েছে? এখন তো এই বিষয়গুলো আমি তো অন্তত পক্ষে মোহাম্মদিয়া মাদ্রাসার অভ্যন্তরীণ কোনো বিষয়ে আজ পর্যন্ত কোনো কথা বলি নাই। আজকে কেন বলতে হলো? আজকে যখন আমার উস্তাদকে নিয়ে কথা বলা হবে, তার মান সম্মান নিয়ে যখন টানাটানি করা হবে, তখন তো আমরা বিন্দু পরিমাণ ছাড় দিব না। এটা মাদ্রাসা অভ্যন্তরীণ বিষয় ছিল, সেটা ইত্তেফাকে কেন তোমরা টেনে নিয়ে আসলা? সেখানে কেন আমাদের মুরব্বীদেরকে নিয়ে তোমরা টানাটানি শুরু করে দিয়েছ? এই বিষয়গুলো একদম অনেক কষ্টের বিষয়, অনেক ভিতরের বিষয়। কষ্টের থেকে কথাগুলো বলা এবং নিজের চোখে যা দেখেছি সেই আঙ্গিকে কথাগুলো বলার চেষ্টা করেছি। ভালো মন্দ আপনারা বিবেচনা করবেন এবং এখানে যদি কোনো কিছুর প্রয়োজন হয় সেগুলো আপনারা বিবেচনা করবেন। ইত্তেফাকের মুরব্বীদের কাছে, দায়িত্বশীলদের কাছে আমরা করজোরে অনুরোধ করছি, মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোড এবং কাঠপট্টির এলাকাবাসীর একজন বাসিন্দা লোক হিসাবে, আলেম বাদ দিলাম, ছাত্র বাদ দিলাম, একজন এলাকাবাসী হিসাবে আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি এই বিষয়টা আপনারা মাথায় নিয়ে সঠিক তদন্ত সাপেক্ষে সুন্দর একটা সমাধান করে দিবেন, যাতে করে পরবর্তীতে কোনো সময়ও ইত্তেফাকের মাহফিলে এরকম বিশৃঙ্খলা করার দুঃসাহস কেউ দেখাইতে না পারে, মাহফিলকে ব্যাঘাত ঘটাইতে কেউ না পারে এবং দুঃসাহস যেন কেউ না দেখাইতে পারে। এরকম শাস্তি, এরকম বিচার আপনাদের কাছে আমরা বিনীতভাবে আবেদন করছি, অনুরোধ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।